আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজধানী নওদায় অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ ও বড় ফ্যাক্টরি ভস্মীভূত। কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব গাড়ি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বহুতল ভবন। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত। গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। ঈদের আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। দিতে হবে না কানাকড়ি। দলীয় নেতাকর্মী নয়, প্রকল্প তদারকি করবেন সরকারি কর্মকর্তারা। টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই, এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। সবার আগে মন মানসিকতার পরিবর্তন আনার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারল না যে আমরা এই রঙের পোশাক চাই না। নড়াইলের বড় কোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ। সোমবারের খুনে নিহতদের স্বজনদের চাওয়া ন্যায় বিচার। ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। আমার বাইরে ফেলাইছে, আমার বাপরে বাইরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। রমজানে বেশিরভাগ ফলের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। আমদানি শুল্ক ও মৌসুম না থাকাকে দোষছেন আমদানিকারকরা। খুচরা বিক্রেতারা বলছেন সিন্ডিকেট। আগে যেটি যাই বেচতাম প্রত্যেকটার দাম বেশি। ইম্পোর্টাররা যখন যেরকম বিক্রি করে আমরা ওরকম আনতে হয়, কারণ ওইখানে হলো সিন্ডিকেটের বাজার। সবাই যেন মানে আমদানি করতে পারে কোনো বিনা বাধায়। রাজধানীর নওদায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নওদা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত, এত পরিমাণ আতঙ্কিত হচ্ছে আশেপাশের মানুষজন। আমরা তো উপরে ছিলাম ঘুমাইয়া, উপরে এখান থেকে দেখে আগুনের বিকল্প বাড়ি গেছে। এই গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। আগুনটা আপনার সর্বপ্রথম এই কোনায় থেকে লাগছিল, তখন মনে করেন আগুনটা এখানে যায় নাই, আগুনটা কিন্তু সেখানে যায় নাই। তখন যদি ফায়ার সার্ভিস অথচ কোনো যদি ব্যবস্থা থাকতো পানির, তাহলে মনে করেন এখানে পানির মনে করেন এই বিল্ডিংয়ে যাইতো না আগুনটা। ঈদের আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। এদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটি ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব, এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে।
পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের আগের পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারে যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। আল আমিন হক অহনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই, ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ অবশেষে পরিণত হয়েছে রক্তক্ষয়ীর সংঘাতে। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। আহত হয়েছেন অন্তত 3 জন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। বিস্তারিত শেখ আল এহসানের প্রতিবেদনে থাকছে। ক্যামেরায় ছিলেন আমির হোসেন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বিপক্ষ মারামারি ডাল সুরকি নিয়ে এরা তো কিছু না। এত সেকেন্ড তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে, ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই মেরে ফেলাইছে, আমার ভাইরেও মেরে ফেলাইছে, আমার বাপরেও মেরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুর ওইরকম ধরে মারিছে।